একটা মেয়ে যাকে বাচ্চা বয়সে বিয়ের নামে স্বপ্নের কবর দিয়ে দেওয়া হয়েছিল। একটা মেয়ে যাকে তার নিজের স্বামী এই বলে আটকে দিয়েছিল যে পড়াশোনা মেয়েদের জন্য হয় না। সেই মেয়েটাই কয়েক বছর পর ডিএসপির উর্দি পরে সরকারি গাড়িতে চড়ে যখন নিজের ডিউটিতে বৃন্দাবন পৌঁছয়, তখন মন্দিরের বাইরে ভিক্ষে করতে থাকা একটা লোকটে দেখতে পায়। দুর্বল, নোংরা, ভাঙা, আর যেই সে তার হাতের তালুতে পুরনো কাটা দাগ দেখে, তার হৃদয়ে জমে যায়, শ্বাস আটকে যায়, আর উর্দির নিচে তার বুক কেঁপে ওঠে। কারণ সেই ভিখারি কোনো অচেনা নয়, তার নিজের স্বামী অভিষেক। কিন্তু বন্ধুরা, তারপর যা হয় তাতে মানবতা কেঁদে ফেলে, আর আজকের স্বামী স্ত্রীর জন্য একটা আয়না। পুরো গল্প জানতে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। বন্ধুরা, উত্তরপ্রদেশের কানপুর জেলার চন্দনপুর নামে একটা ছোট্ট গ্রাম আছে, যেখানে ভাঙা পায়ে চলা পথ, পুরনো বাড়ি, গরিবীর ধুলোয় মাখা জীবন আর মেয়েদের জন্য নির্ধারিত ভবিষ্যৎ, রান্নাঘর, চুলা আর বিয়ে। ঠিক এই গ্রামেই জন্মেছিল অনন্যা বর্মা। এমতো একটা মেয়ে যার চোখে ঝকঝক করত স্বপ্ন ছিল, আর অন্যদের থেকে আলাদা জীবনযাপনের সাহসও ছিল। কিন্তু পরিস্থিতির দেওয়ালগুলো এত উঁচু ছিল যে সে নিজের ইচ্ছের আওয়াজও শুনতে পেত না। তার বাবা মজুর ছিলেন, মা অন্যের বাড়িতে কাজ করতেন। বাড়িতে টাকা পয়সার খুব অভাব, কিন্তু অনন্যার বইয়ে লেখা স্বপ্নের অভাব ছিল না। চতুর্থ পঞ্চম থেকেই মাস্টারজি বলতেন, যদি এই মেয়েটা পড়তে পারে তাহলে একদিন বড় অফিসার হবে, উর্দি পড়বে। কিন্তু গ্রামের বন্ধ চিন্তার কাছে এসব কথা মজা ছাড়া আর কিছু ছিল না। আর এই চিন্তার ফলই হল, যখন অনন্যা ছিল তখন তার বাল্যবিবাহ করে দেওয়া হলো অভিষেক নামের একটা ছেলের সঙ্গে। মেহেন্দি, ঢোল, মিষ্টি, হাসি, আর এসবের মাঝে একটা বাচ্চা মেয়ে যে জানতই না তার হাতে রাঙা মেহেন্দি তার স্বপ্নগুলোকে বেঁধে ফেলছে। লোকেরা খুশি উদযাপন করছিল, আর অনন্যা শুধু এটুকুই ভাবতে পারছিল, বিয়ের পরেও কি আমি স্কুলে যেতে পারবো? বিয়ের পরেও সে মায়ের বাড়িতেই থেকে গেল, কিন্তু বলে দেওয়া হলেই তাকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। এটা শুনেই তার স্বপ্নগুলো যেন ভয়ে সিটকে গেল। সে প্রতি রাতে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলতো, ভগবান, আমাকে একটা সুযোগ দাও, আমি অফিসার হতে চাই। কিন্তু সাহস জোগানো এত সহজ ছিল না। বাবা মা সরল, সেই পুরনো চিন্তা, মেয়েরা এত পড়ে কি করবে? অধিকার, স্বপ্ন, কেরিয়ার, এসব শব্দের জায়গায় সেই বাড়িতে ছিল শুধু একটা শব্দ, বিয়ে। সময় কাটল। অনন্যা বড় হল, আর 17 বছর বয়সে প্রথমবার সাহস করে অভিষেককে বলল, আমাকে আরও পড়তে দাও, আমি কিছু হতে চাই। তখন অভিষেক হ্যাঁ বলে দিল। শুধুমাত্র বিয়ের পর যদি মানা করত তাহলে আত্মীয়রা তাকে খারাপ বলতো। অনন্যা ভেবেছিল হয়তো তার জীবন বদলে যাবে, কিন্তু বাস্তব ছিল অন্যরকম। 18 বছর হতেই তাকে ঢোলন গাড়িতে করে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেওয়া হলো। করমনগঞ্জ, বড় বাড়ি, বড় পরিবার, আর তার চেয়েও বড় দায়িত্ব। শাশুড়ি কঠোর স্বভাবের সরস্বতী দেবী, শ্বশুর পুরনো চিন্তার জগদীশ প্রসাদ, আর স্বামী অভিষেক যে সরকারি স্কুলে চাপরাশি ছিল, কিন্তু বাড়িতে নিজেকে খুব বড় মনে করত। শুরুর কয়েকদিন ঠিক কেটেছিল, কিন্তু ধীরে ধীরে ভিতরে ভিতরে দম বন্ধ হওয়া যন্ত্রণা বাড়তে লাগল। প্রতি সকালে সূর্য ওঠার আগেই কাজ শুরু, রান্নাঘর, ঝাড়পোঁছ, গম পেশা, পানি ভরা, ক্ষেতের কাজ, আর এসবের মাঝে অনন্যার স্বপ্নের শ্বাস নেওয়ার জায়গাও ছিল না। কয়েক মাস পর এক রাতে সাহস করে আবার বলল, আমাকে পড়াশোনা করতে দাও, একটু সময় পেলে আমি। তার কথা শেষ হওয়ার আগেই অভিষেক রাগে ফেটে পড়ল, এখানে পড়াশোনা চলবে না, মেয়েদের শুধু ঘর সামলাতে হয়, বুঝলি? সেদিন তার মনে যেন কিছু একটা ভেঙে গেল, কিন্তু ভাঙা এখনও বাকি ছিল। সময়ের সঙ্গে অভিষেকের রাগ বাড়তে লাগল, বাজে কথা, তাচ্ছিল্য, চেঁচামেচি। তারপর একদিন ছোট্ট কথায় সে হাত তুলল। সেই মুহূর্তে অনন্যার হৃদয় পুরোপুরি ভেঙে গেল। সেই লোকটাই যে কখনো বলেছিল সে তাকে পড়তে দেবে, আর আজ সেই তার স্বপ্নই নয়, তার সম্মানও ভাঙছে। বাড়িতে তাকেই দোষী করা হলো, বউ নিশ্চয়ই কিছু বলেছে। এমন কথা তার কানে তীরের মতো বিঁধত। কিন্তু যত আঘাত তার মনে লেগেছিল, তার চেয়ে গভীর আঘাত তার স্বপ্নের ওপর লেগেছিল। তবে স্বপ্ন এমন বীজ যা মাটিতে চাপা পড়েও গজানোর শক্তি রাখে, আর অনন্যার ভিতরেও সেই শক্তি বেঁচে ছিল। এক রাতে সবাই ঘুমিয়ে পড়লে
বাড়ি একদম শান্ত ছিল, শুধু তার হৃদয়ের ধুকফুকানি জোরে ছিল। সে জানালার পাশে বসেছিল, চাঁদের আলো তার মুখে পড়ছিল, আর সে চোখের জল আটকানোর চেষ্টা করছিল। কিন্তু সেই চাঁদিনী আলোর মাঝেই সে একটা সিদ্ধান্ত নিল, সেই সিদ্ধান্ত যা তার পুরো জীবনের পথ বদলে দিল। সে একটা কাগজে লিখল, আমি চলে যাচ্ছি, কারণ আমার স্বপ্ন এখনও জিন্দা। একদিন অফিসার হয়ে ফিরব। তার আঙুল কাঁপছিল, কিন্তু ইচ্ছা অটল ছিল। সে একটা ছোট ব্যাগ তুলে নিল, কিছু টাকা, একজোড়া কাপড় আর তার পুরনো বইগুলো। আর কোনো শব্দ না করে বাড়ির বাইরে বেরিয়ে গেল। রাতের অন্ধকারে ৫ কিলোমিটার হেঁটে স্টেশনে পৌঁছল। হৃদয় ধকধক করছিল, পা কাঁপছিল, কিন্তু স্বপ্ন পায়ের চেয়ে বড় ছিল। পকেটে এত টাকা ছিল যে দিল্লির টিকিট কাটতে পারে, আর সে সেই টিকিটই কিনল, কারণ বড় স্বপ্নের পথ সবসময় বড় শহর দিয়ে যায়। ট্রেন এলো, আর যেই সে তাতে উঠল, সে শুধু একটা যাত্রায় নয়, নিজের জীবনের সবচেয়ে বড় লড়াইয়ে বেরিয়ে পড়ল। তাকে জানা ছিল না এই পথ কত কঠিন হবে, কিন্তু এটা নিশ্চিত জানত যে আজ যদি পিছিয়ে যায় তাহলে আর কখনো নিজের জন্য দাঁড়াতে পারবে না। দিল্লি পৌঁছে অনন্যা বুঝল, সে যে পথ বেছে নিয়েছে সেটা তার স্বপ্নের যতন সহজ নয়, কারণ বড় শহরের চাকচিক্যের পিছনে সংগ্রামের দেওয়াল এত উঁচু যে ইচ্ছা দুর্বল হলে মানুষ প্রথম ধাক্কাতেই পড়ে যায়। কিন্তু অনন্যা সেই ধরনের ছিল না যে পড়ে উঠতে ভুলে যায়। সে ক্লান্ত ছিল, ভাঙা ছিল, ভয় পাচ্ছিল, কিন্তু তার ভিতরে একটা অদ্ভুত আগুন জ্বলছিল যে তাকে বারবার বলছিল, তুমি অফিসার হবে, তুমি পিছু হটবে না। তার ফাঁকার জায়গা ছিল না, পকেটে এত টাকাও ছিল না যে একটা ভালো ঘর ভাড়া নিতে পারে। তাই সে অনেকক্ষণ দিল্লির গলিতে ঘুরল, জিজ্ঞাসা করল, মিনতি করল যে কোথাও একটু জায়গা পায় যেখানে মাথা রেখে ঘুমোতে পারে, আর পরের দিন থেকে তার জীবনের আসল সংগ্রাম শুরু করতে পারে। অনেক পরে একটা ছোট পরিবার দয়া করে তাকে ঝাড়পোছ আর বাসন মাজার কাজ দিল। বদলে তাকে একটা ছোট স্যাঁতসেঁতে ঘর মিলল, 4টে দেওয়াল, একটা পুরনো খাটিয়া, ভাঙা টেবিল আর কোনায় একটা বাল্ব। সেই ঘরই তার নতুন সংসার হয়ে গেল, সংগ্রামের মহল, স্বপ্নের মন্দির। সকাল 4টায় উঠে সে 4টে বাড়িতে কাজ করত। বাসন মাজতে মাজতে তার হাতে ফোসকা পড়ে যেত, মেঝে রগড়াতে রগড়াতে তার হাঁটু ফুলে যেত, কিন্তু সে প্রতিটি যন্ত্রণা সহ্য করে মনে মনে একটা কথাই বলতো, আমি এখানে হারতে আসিনি। দুপুরে যখন বাকিরা বিশ্রাম নিত, সে তার পুরনো বই খুলত, সেই পাতায় আঙুল বোলাতে বোলাতে অতীতের দুঃখ ভুলতে চাইত, আর ইউপিএসসির কঠিন থেকে কঠিনতম অধ্যায় মুখস্থ করতে বসে যেত। সন্ধ্যায় আবার কাজ, রাতে আবার পড়া। তার জীবন এখন ঘর, কাজ আর বইয়ের মাঝেই ঘুরতে লাগল। কখনো কখনো যখন সে ক্লান্ত হয়ে খাটিয়ায় বসত, তখন তার মনে শ্বশুরবাড়ির চেঁচামেচি, স্বামীর মার, পুরনো অপমান সব গুনগুন করে উঠত। তার হৃদয় কেঁপে উঠত, চোখ ভিজে যেত, কিন্তু পরক্ষণেই সে চোখের জল মুছে বলতো, অনন্যা, তুই যে পথ বেছে নিয়েছিস সেটা যন্ত্রণা পেরিয়েই মক্ষমে নিয়ে যাবে। সে সেই ঘরের দেওয়ালে আঁটা একটা ছেঁড়া কাগজের দিকে তাকাত, যেখানে সে বড় ভালোবাসায় লিখেছিল, একদিন আমি ডিএসপি হব। সেই শব্দগুলোই তাকে প্রতি রাতে নতুন শক্তি দিত। কয়েক মাস পর সে প্রথম ইউপিএসসি পরীক্ষা দিল। পরীক্ষা কেন্দ্রে বসা ছেলেমেয়েরা তাকে অনেক বেশি স্মার্ট, অনেক বেশি আত্মবিশ্বাসী লাগছিল। অনেকে বড় বড় শহর থেকে এসেছিল, যাদের কাছে কোচিংয়ের দামি নোটস, গাইডেন্স আর সুবিধে ছিল, আর তার কাছে ছিল শুধু পুরনো বই আর ভাঙা আত্মবিশ্বাস। কিন্তু তার মনে বিশ্বাস ছিল যে যে এত পথ একা পেরিয়ে এসেছে, সে এই কাগজও পার করবে। সে পুরো মন দিয়ে পরীক্ষা দিল, কিন্তু যখন রেজাল্ট বেরোল তখন সে প্রিলিমসেই আটকে গেল। সেই মুহূর্তে তাকে মনে হলো তার সব স্বপ্ন ভেঙে মাটিতে ছড়িয়ে গেছে। ঘরের বাল্বের আলো যেন একদম ম্লান হয়ে গেল, আর সে খাটিয়ায় বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদল। তাকে মনে হলো ভাগ্য আবার তার সঙ্গে সেইটাই করছে যা সব সময় করে এসেছে, আশা দেখায় আর তারপর কেড়ে নেয়। তার চোখে সেই রাত অনন্ত যন্ত্রণার মতো বসে গেল। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। তার পাশের ঘরের মেয়ে নেহা, যে নিজেও ইউপিএসসি দিচ্ছে, ভিতরে এলো আর বলল, অনন্যা, একবারে সিলেক্ট হওয়া খুব কঠিন। লোকে বছরের পর বছর চেষ্টা করে, তুই 1 বছরে যা করেছিস তা কেউ ভাবতেও পারে না। নেহার কথাগুলো যেন তার ভাঙা আত্মার উপর মলম হয়ে গেল। অনন্যা চোখের জল মুছে মনে মনে ভাবল,
যদি আমি স্বপ্নের জন্য ঘর ছেড়ে এসে থাকি তাহলে একটা পরীক্ষা আমাকে হারতে দেবে কি করে? পরের দিন থেকেই সে আবার পড়া শুরু করল, কিন্তু এবার আগের চেয়ে দ্বিগুণ মেহনত, 3 গুণ লগন আর 4 গুণ ধৈর্য নিয়ে তার দিনচর্যা একই ছিল। কাজ পড়া কাজ পড়া, কিন্তু এখন তার ভিতরে কিছু বদলে গেছে। এখন সে অসফলতাকে ভয় পেত না, বরং চ্যালেঞ্জ হিসেবে নিত। কখনো কখনো খিদায় তার মাথা ঘুরে যেত, কখনো রাতে ঘুমে তার চোখ বুজে আসত, কিন্তু সে মুখ ধুয়ে আবার বইয়ের সামনে ঝুঁকে পড়ত। তার আঙুল ক্লান্ত হতো, কিন্তু তার সাহস কখনো ক্লান্ত হতো না। দ্বিতীয়বার যখন সে পরীক্ষা দিল, তখন তার মন বলছিল, ভাগ্য আমাকে আর আটকাবে না, আমাকে আমার মোক্ষণে পৌঁছতেই হবে। সে প্রতিটি পেপারে পুরো হৃদয় ঢেলে দিল। যেদিন রেজাল্ট বেরোল, সে কম্পিউটার স্ক্রিনে নিজের রোল নম্বর দেখল, আর দেখল তার নাম তালিকায় আছে। তখন তার হৃদয় এত জোরে ধক করে উঠল, যেন তার পুরো দুনিয়া সেই মুহূর্তে বদলে গেল। সে খুশিতে কেঁদে ফেলল, কিন্তু এবার তার চোখ থেকে বেরোনো জল যন্ত্রণার নয়, বিজয়ের ছিল। কিছুদিন পর ফাইনাল র্যাঙ্ক এলো, আর সে জানতে পারল তাকে ডিএসপি পদ মিলেছে। সে যখন প্রথম উর্দি পড়ল, আয়নার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ নিজেকে দেখতে লাগল। সেই মেয়েটাই যে রাতের অন্ধকারে ঘর ছেড়ে স্বপ্নের খোঁজে বেরিয়েছিল, আজ সেই মেয়েটাই উর্দির ঝকঝকে আলোয় নিজের পরিচয় খুঁজে পেয়েছে। তার হৃদয় গর্বে ভরে গেল। কিন্তু এই জয়ের মাঝেও একটা শূন্যতা ছিল। অভিষেক কোথায়? তার কি হল? শ্বশুরবাড়ি গেলে বাড়িতে তালা ঝুলছে। পাড়া প্রতিবেশী বলল কোনো দুর্ঘটনা হয়েছিল। মা বাবা চলে গেছেন, আর অভিষেক হঠাৎ কোথাও চলে গেছে। এই কথা অন্যান্যার মনে কাঁটার মতো বিধল। সে উর্দি পড়ে ফেলেছে, কিন্তু মোমের একটা অংশ এখনও অসম্পূর্ণ ছিল। কিছুদিন পর অন্যান্যার ডিউটি বৃন্দাবনের একটা মন্দিরে পড়ল, কিন্তু সে জানত না যে তার জীবনের সবচেয়ে বড় আর সবচেয়ে আবেগপূর্ণ মোড় এখনও আসেনি, আর সেই মোড় বৃন্দাবনের পবিত্র গলিতেই তার জন্য অপেক্ষা করছে, যেখানে সে সেই সত্যি পেতে চলেছে যার কল্পনাও সে কখনো করেনি। বৃন্দাবনের সরু বাঁকওয়ালা গলি ডিউটির দিন অন্যান্যাকে অন্যরকম লাগছিল, যেন প্রতিটি মোড়, প্রতিটি ভাঙা পাথর, প্রতিটি মন্দিরের দেওয়াল কোনো না শোনা গল্প নিজের ভিতর লুকিয়ে রেখেছে। হালকা সকালের রোদ ধুলোমাখা হাওয়া চিরে মাটিতে পড়ছিল, আর ভিড়ের মাঝে এগিয়ে চলা ভক্তদের আওয়াজ পুরো পরিবেশকে আরও রহস্যময় করে তুলছিল। অন্যান্য সরকারি জিপ থেকে নামল, তখন তার জুতোর নিচে পড়া শুকনো মাটি তাকে যেন মনে করিয়ে দিল যে জীবনের সবচেয়ে বড় মক্ষামগুলো সবসময় চকচকে রাস্তায় মেলে না, বরং সেই গলিতেই মেলে যেখানে যন্ত্রণা, খিদে আর ভাঙা স্বপ্নের গন্ধ থাকে। সে উর্দি ঠিক করল, নিজের ব্যাজ হালকা ছুঁয়ে চারপাশে চোখ বোলাল। লোকেরা মন্দিরের বাইরে লাইনে দাঁড়িয়ে, কারো হাতে প্রসাদ, কারো কপালে চিন্তা, কারো চোখে আশা। হাওয়ায় এমন অস্থিরতা ছিল যাকে সে শব্দে বাঁধতে পারছিল না, কিন্তু তার হৃদয়ে টের পাচ্ছিল যে আজ কোনো অজানা মোড়ে কিছু বড় হতে চলেছে, খুব বড়। ঠিক তখনই চটির ঘষাটানো আওয়াজ এলো। কেউ ধীরে ধীরে পা ঘষতে ঘষতে তার দিকে আসছিল। অনন্যা ঘুরে তাকাল। ছেঁড়া কাপড়ে মোড়া একটা রোগা লোক, এলো চুল, নোংরা মুখ, এত ক্লান্তি যে কোনো মুহূর্তে পড়ে যাবে। হাতে পিতলের পুরনো কোটরা, আর মুখে খিদের রেখা স্পষ্ট। সে তাকে পাশ কাটিয়ে যাচ্ছিল যে হঠাৎ তার চোখ পড়ল সেই লোকের কবজিতে। সেখানে একটা পুরনো পাতলা কাটা দাগ। অদ্ভুতভাবে ঠিক সেই দাগ, ঠিক সেই জায়গা, ঠিক সেই আকার, যা বছরের পর বছর আগে সে তার স্বামী অভিষেকের হাতে দেখেছিল। অন্যান্যার হৃদয়ে জোরে ধক করে উঠল, চোখ বড় বড় হয়ে গেল। চারপাশের শব্দ, মন্দিরের ঘণ্টা, লোকের আওয়াজ, পুরুতের ডাক সব মন্ধর হয়ে গেল। সময় যেন থেমে গেল। সে অবিশ্বাসে এক পা এগোল, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়। কয়েক মুহূর্তের মধ্যেই সে সেই ভিখারির সামনে। ভিখারি মাথা নিচু করে ভাঙা গলায় বলল, ম্যাডামজি, কিছু দান দেবেন? দুদিন ধরে কিছু খাইনি। তার আওয়াজ এত দুর্বল ছিল যে গলা থেকে শব্দ বেরোতেই ভেঙে যাচ্ছিল। সে মাথা তুলে অন্যান্যাকে দেখল, আর সেই ক্ষণ অন্যান্যার মনে হল যেন কেউ তার বুকে ছুরি ঢুকিয়ে দিয়েছে। কারণ সেই মুখ, সেই চোখ, সেই ভাঙন, সেই আওয়াজ, সে কোনো অচেনা নয়, সে তার স্বামী অভিষেক। অন্যান্যার শরীর যেন পাথর হয়ে গেল। শ্বাস দ্রুত হল, হৃদয় কাঁপতে লাগল।
চোখে জল চলে এলো, কিন্তু সে উর্দিতে ছিল, তাই বাইরে থেকে কঠোর দেখাতে হলো। ভিতরে যতই ঝড় চলুক, সে কাপা গলায় জিজ্ঞেস করল, তোমার নাম কি? অভিষেক একটু ইতস্তত করে তারপর ধীর গলায় বলল, লোকে অভি বুলায়। এটা শুনেই অনন্যার হৃদয় যেন গলে পড়ে গেল। এই সেই নাম, সেই মানুষ, সেই অতীত। শুধু হালাত তাকে চেনার বাইরে করে দিয়েছে। অভিষেক তাকে চিনতে পারেনি। সে উর্দি দেখে ভয় পেয়ে চোখ নামিয়ে নিল, আর আবার বলল, যদি কিছু খেতে দেন ম্যাডামজি, ভগবান আপনার রক্ষা করবেন। এই কথা শুনে অনন্যা ভিতরে ভিতরে ভেঙে পড়ল। জীবন এই মানুষটাকে কত নিচে নামিয়েছে, কত কাঁদিয়েছে, কত পিষে দিয়েছে, যে আজ সে নিজের স্ত্রীর সামনে ভিক্ষে করছে, আর চিনতেও পারছে না। অনন্যার পা জমে গেল, হৃদয় ভারী হয়ে গেল। সে নিজেকে সামলে এক পা এগিয়ে গিয়ে ধীর কাঁপা গলায় বলল, অভি, তুমি আমাকে চিনলে না? অভিষেক মাথা ঝটকা করে তুলল। তার চোখে ভয়, ঘোর আর অসহায়তা ভাসছিল। সে ধীর গলায় বলল, আপনি কি বলছেন ম্যাডামজি? আমি আপনাকে চিনি না। অনন্যার চোখ ভরে এলো। সে উর্দি ঠিক করল, ব্যাজ ছুঁয়ে বলল, অভিষেক, আমি অনন্যা, তোমার স্ত্রী। এটা শুনে অভিষেকের মুখ সাদা হয়ে গেল। সে টলে পিছনে পড়ে গেল আর ভাঙা গলায় বলল, না, এটা হতে পারে না। অনন্যা, তুমি এখানে? তার শ্বাস দ্রুত হল। চোখে জল ছিল, কিন্তু সেই জলে শুধু পানি নয়, বছরের পশ্চাৎ, ভাঙন আর লজ্জা মিশেছিল। অনন্যা তার সামনে বসে পড়ল। উর্দির গাম্ভীর্য চলে গেল। বাকি ছিল শুধু যন্ত্রণা। অভিষেক, এই হালত কি করে হল? অভিষেক কাঁপতে কাঁপতে শুরু করল, তোমার চলে যাওয়ার পর সব ভেঙে গেল। মা বাবা চলে গেলেন, বাড়ি ঋণে ডুবে গেল, চাকরি হাত থেকে চলে গেল। লোকে তাচ্ছিল্য করত, বলতো যে আমি নিজের স্ত্রীকে আটকাতে পারিনি। তার গলা ভরে এলো, চোখ ভিজে গেল। আমি ভুল ছিলাম অনন্যা, অনেক ভুল। তোমাকে পড়তে দিইনি, তোমার ওপর রাগ ঝাড়তাম, আর যখন তুমি চলে গেলে তখন বুঝলাম যে কারো উড়ান আটকে নিজের আকাশ পাওয়া যায় না। তার চোখ থেকে জল বেরোল। সে বলল, আর আজ দেখো আমি ভিক্ষে করছি। অনন্যার হৃদয় যেন দুভাগ হয়ে গেল। একদিকে সে যন্ত্রণা যা সে সহ্য করেছে, অন্যদিকে সেই পড়ে থাকা মানুষটা যে কখনো তার স্বামী ছিল। সে উঠল, তার পাশে বসল আর বলল, ভুল কারো থেকে হয় না, কিন্তু তুমি এত একা কি করে হয়ে গেলে? অভিষেক ভাঙা গলায় বলল, ভুলের দাম বড় হয়, কখনো কখনো পুরো জীবন দিতে হয়। তার হাত ঠান্ডা ছিল, শরীর কাঁপছিল, চোখে লজ্জার ভার পাথরের মতো জমেছিল। অনন্যা তার কবজি ধরল, সেই পুরনো দাগ, সেই দাগ যা তার পরিচয় নিশ্চিত করেছে। সে ফিসফিস করে বলল, চলো আমার সঙ্গে চলো। অভিষেক ভয় পেয়ে গেল, না, আমি তোমার যোগ্য নই, তুমি অফিসার, আর আমি এক ভিখারি। অনন্যা তাকে মাঝপথে থামিয়ে দিল, অফিসার হ্যাঁ, কিন্তু মানবতা তার চেয়েও ওপরে। আর তুমি, তুমি আমার অতীতের অংশ। আমি তোমাকে রাস্তায় ফেলে যেতে পারি না। সে তাকে তুলল। অভিষেক এত হালকা হয়ে গেছে যে অনন্যার ভয় লাগল কোথাও তার হাতেই না ঝরে পড়ে। ভিড় তামাশা দেখতে লাগল, ডিএসপি এক ভিখারিকে কেন তুলছে। কিন্তু অনন্যা হাঁটতে লাগল, কারণ এটা শুধু একজন মানুষকে তোলা নয়, এটা তার নিজের মানবতার জয় ছিল। হাসপাতালে পৌঁছে সে ডাক্তারদের বলল, এনাকে তৎক্ষণাৎ চিকিৎসা দরকার। ডাক্তাররা চেক করে বলল, কুপোষণ, দুর্বলতা, সংক্রমণ সব ভয়ানকভাবে ছড়িয়ে গেছে। অনন্যা বাইরে বসে রইল হাত জোর করে। তাকে বুঝতে পারল এটা শুধু রোগ নয়, বছরের পশ্চাতের ফল। অনেক ঘন্টা পর ডাক্তার বলল, এটা ঠিক হয়ে যাবে, শুধু সাহস আর যত্ন লাগবে। অনন্যার চোখ থেকে জল বেরোল। সে ভগবানের মূর্তির দিকে তাকিয়ে ধীরে বলল, ধন্যবাদ। পরের দিন অভিষেকের চোখ খুলল। সে অনন্যাকে দেখে বলল, তুমি আমাকে বাঁচাতে কেন এলে? আমি তোমাকে এত যন্ত্রণা দিয়েছি। অনন্যা তার হাত ধরল, কারণ ক্ষমা করা দুর্বলতা নয়, বুদ্ধিমত্তা। আর তুমি নিজের ভুল স্বীকার করেছ, এটাই সবচেয়ে বড় সংশোধন। অভিষেক কেঁদে ফেলল, আমি কি নতুন জীবন শুরু করতে পারি? অনন্যা তার চোখে চোখ রেখে বলল, হ্যাঁ, কিন্তু পড়ে উঠতে হবে তোমাকেই। আমি শুধু সাহস দেব। জানালা দিয়ে রোদ ঢুকছিল, যেন বছরের অন্ধকার কেটে যাচ্ছে। অভিষেক ফিসফিস করল, ধন্যবাদ আমাকে ভেঙেও জোড়ার জন্য। বাইরে মন্দিরের ঘণ্টা বাজল, যেন ভগবান বলছেন,
যাকে মানবতা জুড়ে দেয় তাকে ভাগ্যও ভাঙতে পারে না। বন্ধুরা, যে মানুষ আজ তোমাকে আটকায় সে কাল তোমার মেহনতের সামনে ঝুঁকতে পারে। আর জীবন সবসময় একটা সুযোগ দেয়, কিন্তু শুধু তাদের যারা সত্যিই বদলাতে চায়। এখন প্রশ্ন তোমাদের কাছে, যদি তোমার জীবনেও কখনো এমন মোড় আসে যেখানে যে মানুষটা তোমাকে কষ্ট দিয়ে চলে গেছে সে একদিন ভেঙে তোমার সামনে দাঁড়ায়, তাহলে তুমি কি তার সাহায্য করবে? তুমি কি তাকে দ্বিতীয় সুযোগ দেবে, না তাকে ঠিক সেই হালতে ফেলে রাখবে যেমন সে তোমার সঙ্গে করেছিল? নিজের হৃদয়ের সত্যি অনুভূতি কমেন্টে অবশ্যই জানাও, কারণ তোমাদের মতামতই এই গল্পের আসল শেষ ঠিক করবে। যদি গল্পটা হৃদয় ছুঁয়ে থাকে তাহলে ভিডিও লাইক করো, বন্ধুদের কাছে পাঠাও যাতে তাদেরও এই শিক্ষা মেলে।